ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের বাঁচা মরা। পরিবেশনায় অঙ্কুর নাট্যদল, বিডি ব্লক, সল্টলেক। শনিবারের সোনাবেলায় আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের কাহিনী অবলম্বনে নাটক বাঁচা মরা। পরিবেশনায় অঙ্কুর নাট্যদল, বিডি ব্লক, সল্টলেক। গল্পটি নেওয়া হয়েছে বুক ফার্ম থেকে প্রকাশিত ভয় সংগ্রহ নামক গল্প সংকলন থেকে। নাটকের প্রয়োজনে মূল গল্পটিতে কিছু পরিমার্জন করা হয়েছে, অবশ্যই গল্পের মূল রসটি অক্ষুণ্ণ রেখে। নাট্যরূপ সংঘমিত্রা ঘটক, আবহ সঙ্গীত, পরিকল্পনা ও প্রয়োগ প্রতিম গাঙ্গুলি, নির্দেশনা সৌম্যব্রত বসু। অভিনয়ে অংশগ্রহণ করেছেন প্রদীপ আচার্য, সৌম্যব্রত বসু, দেবব্রত ভৌমিক, শ্রীমতী গাঙ্গুলি এবং সুমিত চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক বাঁচা মরা। ইস, ট্রেনটা এত লেট করলো। রাত প্রায় 10টা বাজে।
লাস্ট বাসও তো এতক্ষণে চলে গেছে। কি যে করি, একটা একটা রিক্সাও তো দেখছি না। বাবু, কে? আপনার রিক্সা লাগবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে? যাবো দমোহানি। আসুন তবে নিয়ে যাই। আসলে ওই চণ্ডীতলার একজন প্যাসেঞ্জার পেয়েছি, তো যাবার পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। কোথায় তোমার রিক্সা? ওই তো ওই যে গাছতলায়। গাছতলায়? বাবা, যা অন্ধকার, ভালো করে তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, ওই যে রিক্সায় চাদর মুড়ি দিয়ে একজন বসে আছে, ওই বুঝি তোমার চণ্ডীতলার প্যাসেঞ্জার? আগে ঠিক আছে, একটু দাঁড়াও, আমি ওই দোকান থেকে একটু চা খেয়ে আসি। তাড়াতাড়ি আসুন, আমি ওই দিকে অপেক্ষা করছি। এই যে ভাই, একটা চা দাও তো। হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি। আপনি যাবেন কোথায়? দমোহানি। সে তো অনেকটা রাস্তা বাবু, এখন তো বাস পাবেননি, যাবেন কিসে? ওই একজন রিক্সাওয়ালার সাথে কথা হয়েছে, বললো নিয়ে যাবে। যাক ভালো। এই যে বাবু, চা। হ্যাঁ হ্যাঁ, দাও। বাবু, একটা কথা বলি, আপনি নতুন লোক বলেই বলছি, ওহিদের রিক্সা যেন যাবেন না। ওহিদ? কেন, সে কি চোর ডাকাত নাকি? না না না, ভালো লোক, তবে দোষের মধ্যে ও রিক্সায় মরা বয়। কি? হ্যাঁ, এই জন্যই তো রাত বিরেতে লোকে ও রিক্সায় চাপতে চায় না। তাই বুঝি? হ্যাঁ, জানেন তো, আমি একবার খুব বিপদে পড়েছিলাম। আসছিলাম মেয়ের শ্বশুর বাড়ি, সেই হরেকৃষ্ণপুর থেকে, একটু রাতও হয়েছিল। আসলে বেয়ানের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল তো। ঠিক আছে ঠিক আছে, তুমি এই চায়ের দামটা নাও। এই যে, আমি চলি, দেরি হয়ে যাচ্ছে। চাপ বাবা, লোকটা গেল কোথায়? এই যে বাবু, এইদিকে আসুন। হ্যাঁ আসি। তো তোমার চণ্ডীতলার প্যাসেঞ্জার তো চোখ বন্ধ করে বসে আছে, এই ঘুমিয়ে পড়লো নাকি? তাই হবে। নিন নিন, উঠে পড়ুন। হ্যাঁ এই তো, চলো চলো। আচ্ছা, এত অন্ধকারে রিক্সা চালাতে তোমার অসুবিধা হচ্ছে না? না, চেনা রাস্তা তো, আর চাঁদের আলোও তো রয়েছে। তা ঠিক। আচ্ছা, তুমি ওহিদকে চেনো? এই কি হলো, হাসছো কেন? আগে বাবু, আমি ওহিদ। কি হলো বাবু, চমকে উঠলেন কেন? না না, কিছু না, ওই ওই চালা বলছিল। কে? নেতোদা কি বলছিল? আমি রিক্সায় মরা বই, তাই তো? এই নেতোদাটা মাইরি আমার প্যাসেঞ্জার দেখলেই ভাঙচি দেয় খালি। কি বলবো বলুন, একসাথে আড্ডা দিই, বলতে গেলে বন্ধু মানুষ। তা বাবু, আপনার ইচ্ছে হলে চলুন আমার রিক্সায়, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখনো। এই না না, মরাবো তো কি হয়েছে, আমার কোনো অসুবিধা নেই, তুমি চালাও চালাও, রিক্সা চালাও। ঠিক আছে বাবু, আসলে স্টেশনের কাছেই তো শ্মশান, নানা জায়গার মরা আসে ওখানে। আমি মরা বই আনি, দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইব না কেন? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। এই মরা তো স্বর্গের পথে পাড়ি জমায়, আগে থেকে একটু চেনা জানা থাকা ভালো। যা বলেছেন, তবে আসল কথা কি জানেন, মরা বাবা অত সোজা কাজ নয়, সবাই পারে না। ওই ওই স্টেশনে যত রিক্সাওয়ালা আছে, কারুর কি সাধ্য হতো? পারলে তো সবাই বইতো, বেশি বেশি পয়সা পেত, কিন্তু মুরদে কুলোয় না বলে হিংসে করে আমায়। তাই বুঝি? আগে হ্যাঁ। আরে বাবা, মরা প্যাসেঞ্জার নিয়ে প্যাডেল ঘোরানো কি সোজা কথা নাকি? তবে শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি, সব জানি বাবা। একবার গোবর্ধন, বুঝলেন, ওই গোবর্ধন রাতের বেলা চুপি চুপি মরা চাপিয়েছিল ওর রিক্সায়। পরদিন সকালে দেখি রিক্সা মরা শুদ্ধ নয়নজুলির জলে উল্টে পড়ে আছে। সে এক কেলেঙ্কারি। এই গোবর্ধনের কি হলো? জানি না, তারপর থেকে গোবর্ধনকে আর কেউ দেখেনি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু
কোথাও ওকে পাওয়া গেল না। আচ্ছা ওহিদ, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো? আগে আমি তো নিজেই এক মরা। তার মানে? মরা বই কি জানেন, আমাকে জান ঘরে দিয়েছিল। জানঘর? সে আবার কি? সে বড় দুঃখের কথা বাবু, শুনুন তবে বলি। আমার পেটে শুলের ব্যায়াম হয়েছিল, তো হাসপাতালে ভর্তি হলুম। এদিকে আমি বাড়ি ফিরছি না বলে আমার বউ তো রেগে আগুন। সে রোজ হাসপাতালে খোঁজ নিতে যায় আর আমায় গালমন্দ করে। আরে এই মিনসে, আবাগির বেটা, কি ভেবেছ কি তুমি? এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকের চলে? না গো গিন্নি, পেটে বড় শুলের ব্যথা, যন্ত্রণায় মরে যাচ্ছি। ব্যথা না ছাই, মিনসের সব চালাকি। ভাবছো আমি কিছু বুঝছি না? আসলে রিক্সা টানতে আলিসছি, তাই মিছে মিছে হাসপাতালে পড়ে আছো। নিজে দিব্যি পেট পুড়ে খাচ্ছ, আর ঘরে ছেলে পুলে উপোস করে মরছে। দাঁড়াও, কাল আমি আবার আসছি। হাসপাতালে একধারে একটা ঘর থাকে, রুগী মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জান ঘর। তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। কেন? ডাক্তারবাবু তো আমার নাড়ি খুঁজে পাচ্ছিল না, শেষটায় খাবি খেতে খেতে মারা পড়েছিলুম। বলো কি? আগে খোদার কসম, আমার বউ তো আবার পরের দিন এসে হাজির। কি তার মেজাজ! কোথায় কোথায় সে? আচ্ছা, আমার মুখ দেখবে না বলে জান ঘরে শুয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি, এই ঝেঁটার বাড়ি মেরে আরাম করা ঘুচিয়ে দেব। এই ওঠো ওঠো, ন্যাকামি করার আর জায়গা পাওনি? ওঠো বলছি, না হলে ঝেঁটা মেরে পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ? আমার বউকে তো আপনি দেখেননি, তো মারবে বলে বউ যেই ঝাঁটা তুলেছে আমি অমনি তড়াক করে উঠে দৌড় মেরেছি। তারপর? তারপর কি হলো? তারপর আর কি, দেখতেই পাচ্ছেন, সেই থেকে রিক্সার প্যাডেল ঘুরিয়ে যাচ্ছি। আমি তো জানঘর থেকে পালিয়ে আসা মরা, আমি মরায় কেন ভয় পাবো? এতক্ষণে ওর মুখের এক পাশ আর চোখ দেখতে পেলাম, কিন্তু মানুষের চোখ কি অমন নীলচে হয়? হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো মশাই, এতক্ষণে আপনার ঘুম ভেঙেছে? হাসছেন কেন? কে জ্যান্ত আর কে মরা বোঝা ভারী মুশকিল। এই যে আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? মরা আবার কথা বলে নাকি? আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। ও, আপনি বুঝি নিজেকে মরা ভাবেন? ভাবব কি মশাই, আমি তো সত্যি সত্যি মরা। হ্যাঁ 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 হ্যাঁ। রসিকতা করছেন? ওহো, ওই যে ওহিদ বলল ও জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে, আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি, জানেন? আপনিও কি বউয়ের ভয়? আরে না না, আমার মশাই বউ টৌ নেই, আমি পালিয়ে এসেছি ডাক্তার বাবুর ভয়। তার মানে? আরে মশাই, সবে মারা গেছি, আর ডাক্তার বাবু কিনা ইয়াব বড় একটা ছুরি নিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিয়ে এঁটেছেন। বুঝেছি বুঝেছি, পোস্টমর্টেম। তা হবে তো, যেই ছুরিটা আমার বুকের কাছে এনেছেন, আমিও এক লাফে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে হটিয়ে দৌড় মারলাম। কারা যেন চেঁচালো, ধর ধর পালাচ্ছে, মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পার। হে 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 হে। যাকগে, এবার আপনারটা শোনা যাক। আমার? আমার আবার কি? আরে মশাই, লজ্জা কিসের?
লুকোছাপা করে লাভ কি? এখানে তো আর কোনো জ্যান্ত মানুষ নেই। প্রাণ খুলে বলে ফেলুন, আপনি কিভাবে? কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আর আপনাদের ওই জানগন্না লাশ কাটাঘর সেখানেও আমাকে ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর বাদে আমার জন্মভিটা দেখতে। চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। কিরে ওহিদ, বল না বাবা। আমি তো ওনাকে দেখেই বুঝেছিলুম, নইলে কেনই বা নিজে থেকে গিয়ে ডেকে আনবো। ভাবলুম তিনজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করা যাবে। এই দেখো এইসব ফালতু আর কি আমার একদম পছন্দ নয়। বলছি আমি মরা নই, জ্যান্ত মানুষ। হ্যাঁ রে ওহিদ, তাহলে কি ভুল করেছিস? বললেই হলো, এই এতকাল ধরে মরা ঘাটছি, আমার ভুল হতেই পারে না। তাহলে আরে অত কথায় কাজ কি? তুমি তুমি একবার ওনার নাড়িটা টিপে দেখো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। দেখি দেখি মশাই, আপনার নাড়িটা। কি আপনার হাত তো বরফের মতো ঠান্ডা, আরে জল জলে নীল চোখ। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও! এই এই রিক্সা থেকে লাফ দিয়ে পালাচ্ছে, ধর ধর। এই ধর ধর ধর। অনেকটা দৌড়েছি, আর পাচ্ছি না, পাটাও বোধহয় মুচকে গেছে। কি হলো বাবু? এ কি, এ তো সেই চায়ের দোকানের লোকটা। কি ব্যাপার, তুমি এখানে? আমি তো এদিক দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ আপনাকে দেখতে পেলাম। বাবু কি হয়েছে? ওহ, সে এক সাংঘাতিক ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেসব পরে শুনবো, এখন উঠুন তো, আমার হাতটা ধরুন। হ্যাঁ, এই যে, এ কি, তোমারও তো বরফের মতো ঠান্ডা হাত, আর সেই নীল চোখ। কে কে তুমি? শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের বাঁচা মরা, পরিবেশনায় অঙ্কুর নাট্যদল, বিডি ব্লক, সল্টলেক। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।